জঙ্গল ঘেরা উঁচু পাহাড়ের এক কোণায় এক বৃদ্ধা মহিলা থাকে, যে মালয়েশিয়া থেকে এখানে এসেছিল। কিন্তু সেই বৃদ্ধা মহিলার বাড়ির আশেপাশে কেউ ভয়েও যায় না, কারণ সবাই মনে করে সেই বৃদ্ধা মহিলা মালয়েশিয়ান ব্ল্যাক ম্যাজিক জানে। অন্যদিকে সেই বৃদ্ধা মহিলার হাজব্যান্ডকে বিভিন্নজন বিভিন্ন কারণে সেই পাহাড়ে খুঁজতে আসে। তারা হন্যে হয়ে সেই লোকটিকে খুঁজতে থাকে, কারণ তারা বিশ্বাস করে সেই লোকটি এই পাহাড়ের আশেপাশে আদৌ কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে। কিন্তু মজার বিষয়টা হলো, গত 5 থেকে 6 বছর ধরে সেই লোকটাকে কেউ নিজের চোখে দেখেনি। কিন্তু কেন সবাই তাকে খুঁজে বেড়াচ্ছে? সেই বৃদ্ধা মহিলা এবং তার হাজব্যান্ডের অতীতে কি ছিল? কেনই বা সেই লোকটিকে সবাই খুঁজে বেড়াচ্ছে? আর কেনই বা তারা পাহাড়ের এক কোণে একা একা থাকে? সেই সব রহস্যের যখন উন্মোচন হবে, আপনি হতবাক হয়ে যাবেন। মুভিটি একটু স্লো। প্রথম দিকে মুভির প্লট তেমন কিছুই বোঝা যায় না, কিন্তু যখন একের পর এক রহস্য উন্মোচন হয়, তখন মুভির আসল টুইস্ট বের হয়ে আসে। কারণ মালায়ালাম মুভিগুলো একটু এমনই হয়, প্রথমে একেবারে সাদামাটা হলেও শেষের টুইস্টগুলো মাথা ঘুরিয়ে দেবার মতো। তো আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে, তাই মুভিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ সাসপেন্স আর টুইস্টে ভরা মালায়ালাম মুভি ইকো, যেটা 2025 সালে মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুরুতেই দেখা যায় একটি লজের ভেতরে আপুটি মোহন পোতানের সাথে দেখা করতে আসে। আপুটি বলে, থমাস স্যার আমাকে এখানে 8টায় আসতে বলেছে। মোহন বলে, ঠিক আছে, ব্যাগগুলো জিপে তুলে নাও। এরপরে মোহন আপুটিকে বলে, তুমি তো নিশ্চয়ই কর্ণাটকের ব্রহ্মগিরি জঙ্গলের ব্যাপারে শুনেছ। আপুটি বলে, আপনি যেটার কথা বলছেন সেই পাহাড় এবং কেরালার পাহাড় দুটোই পাশাপাশি, কিন্তু আপনি তো কেরালা থেকে এসেছেন, এই জঙ্গলের ব্যাপারে কি করে জানলেন? মোহন বলে, আমার এক পুরাতন বন্ধু ছিল, যে বারবার আমাকে বলেছিল ব্রহ্মগিরির সেই জঙ্গলে তার বাড়ি এবং অনেক জায়গা জমি রয়েছে। আপুটি বলে, সেখানে তো কুড়িচান ছাড়া আর কোনো বাড়ি আর কারো জায়গা নেই। মোহন বলে, আমিও কুড়িচানের কথাই বলছি। আপুটি বলে, সেই ট্রেনার কুড়িচান, তার মানে কি আপনারা দুজন বন্ধু? মোহন বলে, হ্যাঁ। তারা দুজনেই পাহাড়ের রাস্তা দিয়ে জিপে করে কোথাও যেতে থাকে। যাওয়ার সময় আপুটি মোহনকে বলে, স্যার, আপনার আইডিয়াটা খুবই অদ্ভুত, এই সময়ে পাহাড়ের ভেতরে যে তাঁবুতা নিয়ে সময় কাটানো। মোহন কিছু না বলে শুধু হাসে। আপুটি বলে, অনেক দলই সেই পাহাড়ে গিয়েছিল সেখানে থাকা যে জঙ্গলি কুকুরগুলো রয়েছে সেগুলোকে ধরার জন্য, কিন্তু তাদের কোনো পদ্ধতিই কাজে আসেনি। মোহন বলে, একটা সময় ওই জাতের কুকুরগুলো শুধু মালয়েশিয়ায় দেখা যেত। এই কুকুরগুলো একেবারেই ভিন্ন জাতের ছিল। একবার আমি আর কুড়িচান মালয়েশিয়া গিয়েছিলাম তাদের স্টাডি করার জন্য। আসলে মোহন আর কুড়িচান দুজনেই ছিল ডগ ট্রেনার। তারা বিভিন্ন জাতের কুকুরদের ট্রেন করে ইন্ডিয়ান আর্মি এবং পুলিশদের সাপ্লাই করত। আপুটি বলে, তার মানে কি কুড়িচানি মালয়েশিয়া থেকে এই কুকুরগুলোকে এখানে নিয়ে এসেছিল? মোহন বলে, হ্যাঁ। এখন কোথাও পিওর এই জাতের কুকুর তুমি দেখতে পাবে না, শুধুমাত্র তোমাদের এই পাহাড় ছাড়া। এভাবেই তারা গভীর জঙ্গলে চলে আসে। আর একটা সময় আপুটি মোহনকে বলে, এখানে আর কোনো মানব বসতি পাবেন না, শুধু জঙ্গল আর জঙ্গল। আর এখান থেকে কিছু দূরেই কুড়িচানের 150 একরের প্রপার্টি রয়েছে। মোহন বলে, মানুষের প্রপার্টিতে যাব না, আমি এখানেই ঠিক আছি। আপুটি বলে, হ্যাঁ, এছাড়া সে মহিলাকেও বিরক্ত করা ঠিক হবে না। মোহন জিজ্ঞেস করে, কার কথা বলছো? আপুটি বলে, কেন, কুড়িচানের ওয়াইফ, যাকে মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিল সে। আপনি জানেন না? আপনারা তো ক্লোজ ফ্রেন্ড। মোহন বলে, আমি ওর বাকি 2 স্ত্রীর সাথে মিলেছিলাম, ত্রিভল্লা এবং ত্রিশুরে। আমি শুনেছি যখন মালয়েশিয়া থেকে সেই মেয়েটিকে নিয়ে এসেছে সে তাদের সাথে আর তেমন কোনো যোগাযোগ রাখেনি। আপুটি বলে, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপুটি আরও বলে, তাকে বিয়ে করার পরে কুড়িচানের ভাগ্যটাই বদলে গেছে। আমাদের এখানে অনেকেই বলে ওই মহিলা নাকি ব্ল্যাক ম্যাজিক জানে। মোহন শুধু হাসে। মোহন আপুটিকে জিজ্ঞেস করে, কুড়িচানের সার্চ অপারেশন কেমন চলছে? আপুটি বলে, কিসের আর সার্চ অপারেশন? 5 থেকে 6 বছর আগে একজন নিউজ রিপোর্টার এখানে এসেছিল, কিছু ইনভেস্টিগেশন করে সে নিউজে একটা খবর ছাপায়, যেখানে বলা হয় পেলাম্বারুতে কুড়িচান তার আরও এক স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিল, সেখানেই তাকে শেষবারের মতো দেখা গেছে। কিন্তু সেখানে যখন পুলিশ যায় তারা জানতে পারে সেই মহিলাও কুড়িচানকে দেখেনি, বরং তার চিঠি পেয়েছে। আপুটি বলে, পুলিশ যতই চালাকি করুক না কেন, কুড়িচানকে যখনই তারা ধরতে চায় তার আগেই কুড়িচান সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে মোহন সেখানেই তাঁবু টানাতে থাকে। সিন এখানেই কাট হয়ে যায়। এরপরেই 8 মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে আপুটির জিপে পিয়ুষ আর ডক্টর পাহাড়ি রাস্তায় করে একটা জায়গায় এসে থামে। এরপরে ডক্টর এবং পিয়ুষ তারা পাহাড়ের উপরে হেঁটে যেতে শুরু করে। কিছু দূর আসতেই দেখা যায় কয়েকটা কুকুর সেখানে পাহারা দিচ্ছিল। তারা পিয়ুষকে দেখে শান্ত হয়ে যায়। পিয়ুষ ডক্টরকে বলে, ভয় পাবে না,
ওরা এখানে এমনিই দাঁড়িয়ে থাকে। ডক্টর সেই বৃদ্ধ মহিলাকে দেখার পরে বলে তার শরীরে তেমন কোনো সমস্যা নেই, শুধু একটু দুর্বলতা রয়েছে, বেশি বেশি খেতে হবে, এই যা। পীয়ূষ এরপরে ডক্টরকে আবারও আপুটির জিপের কাছে ছেড়ে দিয়ে যায়। যাওয়ার সময় আপুটি একটা ওয়াকি টকিতে শিবে নামের একজন লোককে বলে, আমরা এখনও অনেকটা দূরে রয়েছি, 7:30 রওনা দিয়েছি। শিবে বলে, ঠিক আছে, আমি খবর দিয়ে রাখবো। ডক্টর বলে, এটা কিসের খবর? আপুটি বলে, এই জায়গাটা খুবই ডেঞ্জারাস, আমরা যদি রাত 8টার মধ্যে বাস স্ট্যান্ডে না পৌঁছাই তাহলে এই লোকটা পুলিশে খবর দেবে এবং পুলিশরা আমাদের সার্চ করতে শুরু করবে। কথাটা শুনে ডক্টর ভয় পেয়ে যায়। রাতে পীয়ূষকে দেখা যায় বৃদ্ধা মালাতিকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং সে উপরতলায় চলে যায়। আর সেখানে যেয়ে সে কিছু অ্যাডাল্ট ম্যাগাজিন বের করে আর একটা কাগজে কিছু লিখতে শুরু করে। পীয়ূষকে আসলে মালাতিকে এখানে দেখাশোনা করার জন্য রাখা হয়েছিল। সকালবেলাতে দেখা যায় পীয়ূষ আগেই উঠে সব কাজ শেষ করে গোসল করে সে লোকালয়ে চলে আসে কিছু জিনিস কেনার জন্য। ঠিক তখনই একটা ট্রাক সেখান দিয়ে চলে যায় আর একজন লোক পীয়ূষকে তার নাম ধরে ডাকে। এতে পীয়ূষ একটু অবাক হয়। পীয়ূষ এরপরে একটা পোস্ট অফিসে চলে আসে। আসলে সে কিছু অ্যাডাল্ট ম্যাগাজিন লিখত আর সেই লেখাগুলোই ছাপানোর জন্য সে পোস্ট অফিসে পাঠিয়ে দিতে এসেছে। আর সেখানে সে রীতা নামের একটি মেয়ের সাথে দেখা করে যে পোস্ট অফিসেই চাকরি করে। সেই বৃদ্ধা মালাতিকে দেখাশোনা করার জন্য তার ছেলেরা প্রত্যেক মাসে পীয়ূষকে টাকা দেয়, সেটাই রিসিভ করে সে পোস্ট অফিস থেকে এবং সেই টাকাটা সে আবার দুটো জায়গায় পাঠিয়ে দেয়, একটা তার নিজের বাড়িতে আর একটা উনি নামের একজন লোকের কাছে। এছাড়া সে যে অ্যাডাল্ট ম্যাগাজিনগুলো লিখত সেগুলো সে পোস্ট করে দেয়। ঠিক তখনই দেখা যায় সেখানে পাপ্পান নামের একজন লোক তার সাথে দেখা করতে আসে। পীয়ূষ পাপ্পানের সাথে দেখা করে। এই পাপ্পান একজন এক্স পুলিশ অফিসার, তার সাথে গাড়িতে আরও একজন লোক ছিল। পাপ্পান পীয়ূষকে জোর করেই গাড়িতে তুলে নেয় কারণ সেই লোকটা করিচানের ব্যাপারে পীয়ূষকে কিছু প্রশ্ন করতে চায়। পীয়ূষ গাড়িতে উঠে সেখান থেকে চলে যেতেই দেখা যায় বৈদ্যুতিক খুঁটিতে দাঁড়িয়ে একজন ইলেকট্রিশিয়ান কাজ করছিল, সে ওটা দেখছিল। আর এরপরে হঠাৎ করেই সেখান থেকে একটা বাল্ব খুলে সে নিচে ফেলে দেয় আর সেটা ফেলার সাথে সাথে সেখানে বসে থাকা একজন লোক অন্যদিকে চলে যেতে শুরু করে আর সেই লোকটা মালাতির বাসার দিকে যেতে থাকে। অন্যদিকে রবিশঙ্কর প্রশ্ন করাতে পীয়ূষ বলে তার বাড়ি অন্য এক জেলায় আর এখানে সে 6 মাস ধরে মালাতির দেখাশোনা করছে। এছাড়া পীয়ূষ আরও বলে মালাতি তাকে চায়নি, বরং তার ছেলেরাই পীয়ূষকে সেখানে রেখেছে মালাতির দেখাশোনা করার জন্য। রবিশঙ্কর জিজ্ঞেস করে কুরিচান আর মালাতির দেখা হলো কি করে। পীয়ূষ বলে এটা নিয়ে মালাতি কখনো কোনো কথাই বলে না। পাপাচান রবিশঙ্করকে বলে শেষবারের মতো কুরিচানকে 5 থেকে 6 বছর আগে দেখা গেছে আর এরই মধ্যে কুরিচান মালাতিকে 14টা চিঠি লিখেছে, কিন্তু চিঠিতে তেমন বিশেষ কিছু লেখা নেই, খেয়েছো কিনা, বৃষ্টি হয়েছে কিনা, ওষুধ নিয়েছো কিনা, এইসবই। আর এই চিঠিগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে। রবিশঙ্কর পীয়ূষকে জিজ্ঞেস করে পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ ছাড়া অন্য কেউ কুরিচানের জন্য খোঁজ নিতে এখানে এসেছিল? পীয়ূষ একটু মনে করে বলে হ্যাঁ, কয়েক মাস আগে একদল লোক এসেছিল, তারা তাদের নাম বলেনি, শুধু বলেছে যে একটা ম্যাগাজিনে তাদের খবর দিতে যদি কুরিচান এখানে ফিরে আসে। পাপাচান বলে তারা একটা ম্যাগাজিন চালাতো, কিন্তু সেটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে কারণ সরকার খবর পেয়েছে তাদের সাথে নাকি নাক্সালবাদীদের হাত রয়েছে। এছাড়াও জানা যায় এই কুরিচানকে ধরার জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে। তখনই রবিশঙ্কর পীয়ূষকে বলে যদি কুরিচান কখনো এখানে আসে আর তুমি তার খবর পাও তাহলে তুমি আমাকে দেবে, আর এই জন্য সরকারি পুরস্কার তো তুমি পাবেই, সাথে আমার পক্ষ থেকেও তুমি পুরস্কার পাবে। পীয়ূষ এতে রাজি হয়ে যায়। এরপরেই পীয়ূষ, আপটি এবং তার মেয়ে পোস্ট অফিসে বসেই কথা বলছিল। আপটি বলে এক্স নেভি অফিসার রবিশঙ্কর কুরিচানকে কেন খুঁজে বেড়াচ্ছে। পীয়ূষ বলে আমি শুনেছি কুরিচান নেভিকেও সে ডগ সাপ্লাই করত, হয়তোবা তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। আপটি বলে আর এটা তো কোনো অফিসিয়াল ইনকোয়ারি নয়। পীয়ূষ বলে আমার মনে হয় পুলিশ যদি আগেই কুরিচানকে জীবিত ধরে ফেলে হয়তো কোনো নেভি অফিসারের অন্ধকার অতীত বের হয়ে আসবে, আর এই জন্যই তারা আনঅফিসিয়ালি কুরিচানের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে এবং তাকে ধরার চেষ্টা করছে। আপটি বলে আসলে কুরিচানের অনেক বড় বড় লোকের সাথে হাত ছিল, তাই তার বিপদগুলো অনেক বড় বড়। মোহন পোতানের কথা আমার মনে আছে, সেও এখানে এসেছিল আর কুরিচানকেই সে খুঁজে বেড়াচ্ছিল। পীয়ূষ জিজ্ঞেস করে এই মোহন কে? আপটি বলে তুমি এখানে আসার আগে সে এসেছিল। যাই হোক তুমি মালাতির ভালো করে খেয়াল রেখো। যাওয়ার সময় পীয়ূষ আপটিকে বলে আমি যখন গাড়ি দিয়ে পাপাচানের সাথে যাচ্ছিলাম তখন হঠাৎ করে একটা বাল্ব ফেলার শব্দ পেয়েছিলাম। আপটি বলে এখানে একজন ইলেকট্রিশিয়ান কাজ করছিল, হয়তোবা সে ভুলে ফেলে দিয়েছে। পীয়ূষ বলে ভুলে ফেললে বৈদ্যুতিক খুঁটির নিচে যে ঘাস রয়েছে সেখানে পড়বে, পাথরের উপরে যে কিভাবে পড়লো? আপটি বলে আরে তুমি তো দেখি গোয়েন্দা হয়ে গেছো, এসব বাদ দাও,
মালতী একা বাসায় রয়েছে, তুমি তাড়াতাড়ি সেখানে যাও। জঙ্গলের কিছু দূর আসার পরেই পীয়ূষ দেখতে পায় ছাতা মাথায় সেই লোকটা সেই দিক দিয়ে ফিরে যাচ্ছে। পীয়ূষের একটু সন্দেহ হয়, এখানে এই লোকটা কি করছে, কোথায় গিয়েছিল। সে তাকে পেছন থেকে ডাকে। ডাক শুনতেই সেই লোকটা না থেমে বরং উল্টো দৌড়াতে থাকে। পীয়ূষ বুঝতে যায় নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে বা এই লোকের মধ্যে কোনো ঘাবলা আছে। আর তখনই তার মালতীর কথা মনে পড়ে। দৌড়ে সেই বাড়িতে যায়, মালতীর নাম ধরে ডাকতে থাকে। একটা সময় সে দেখতে পায় মালতী সেখানে কুকুরদের খাওয়াচ্ছিল। অবশেষে পীয়ূষ হাঁপ ছেড়ে বাঁচে। সে ভেবেছিল সেই লোকটা হয়তোবা মালতীর কোনো ক্ষতি করতে এসেছিল। পীয়ূষ জিজ্ঞেস পর্যন্ত করে যে কেউ এসেছিল কিনা। মালতী বলে, না, এখানে কেউ আসেনি। রবিশঙ্কর আর পাপাচান যখন যাচ্ছিল, পাপাচান রবিশঙ্করকে জিজ্ঞেস করে, করিচানের সাথে আসলে আপনার কি সম্পর্ক, কেনই বা আপনি তাকে খুঁজছেন। রবিশঙ্কর কিছু না পেলে তাকে উল্টো জবাব দেয় যে আমি টাকা দিয়েছি, তুমি কাজ করবে, এর থেকে বেশি আমি কিছু শুনতে চাই না। প্রশ্নটা আমি করব, তুমি উত্তর দেবে। এতে পাপাচান একটু রেগে যায় আর বলে, আপনার টাকা লাগবে না, আসলে আমিও কুড়িচানকে খুঁজে বেড়াচ্ছি, আর এতেই আমি আপনাকে সাহায্য করব। এরপরেই পাপাচান কুড়িচানের একটা ঘটনা বলতে থাকে। পাপাচান যখন পুলিশে ছিল, তারা একটা ক্যাম্পে গিয়েছিল। তার পাশেই নাকশালবাদীদের একটা ক্যাম্প ছিল, আর সেই ক্যাম্পে কুড়িচানের কয়েকজন বন্ধু ছিল। যদিও নাকশালবাদীদের সাথে তার কোনো হাত ছিল না। কুড়িচান যখনই বোর হয়ে যেত, তার সময় কাটত না, তখনই বন্ধুদের সাথে যেত সেখানে সময় কাটানোর জন্য। আর ঠিক ওই সময় পুলিশ সেখানে হামলা দেয়, আর পুলিশ নাকশালবাদীর সাথে কুড়িচানকে দেখে ফেলে। আর এরপর থেকে পুলিশ সন্দেহ করতে থাকে যে কুড়িচানের সাথে নাকশালবাদীদের কোনো হাত রয়েছে। সেই দিন সেই ক্যাম্প থেকে কুড়িচানকে পুলিশ ধরার পরে একজন প্রিজনারের সাথে জেলে রেখেছিল। সেখানে তার কুকুরটা, কুড়িচান এবং সে প্রিজনার ছিল। যেহেতু কুড়িচান খুব ভালো ডগ ট্রেনার ছিল, তাই সে যা বলতো তার কুকুর সেটাই করত। সেই দিন সেই প্রিজনারের সাথে কুড়িচান তার ডগকে দিয়ে এমন কিছু করিয়েছিল যেটা খুবই ভয়ঙ্কর ছিল। সেখানকার থাকা অনেক পুলিশ অফিসাররাই সেটা দেখে ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই রবিশঙ্কর দেখতে পায় তার গাড়ির ব্রেক কাজ করছে না। এতে দুজনেই ভয় পেয়ে যায়। রবিশঙ্কর অনেক চেষ্টার পরেও গাড়িটা কোনোভাবেই ঠিক করতে পারছিল না। সামনে বরাবর পাহাড়ের খাদ ছিল, গাড়িটি সোজা গেলে তারা দুজনেই খাদে পড়বে। এই জন্য রবিশঙ্কর একটু বুদ্ধি খাটিয়ে গাড়িটিকে একটি গাছের সাথে বাড়ি লাগিয়ে দেয়, যার ফলে গাড়িটি সেখানে বাধ্য হয় থামতে। সেই যাত্রায় তারা বেঁচে যায়। কিন্তু পরক্ষণেই তারা বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং এটা তাদের মার্ডার করার একটা প্ল্যান, আর এটা শুধুমাত্র কুড়িচানই করতে পারে। আর এতে থেকে রবিশঙ্কর বুঝে যায় যে কুড়িচান এখানেই আছে এবং তাদের উপরে নজর রাখছে। সে হাসতে শুরু করে। রাতের বেলা ঘুমানোর সময় পীয়ূষ এবং মালতী কথা বলছিল। পীয়ূষ মালতীকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ব্ল্যাক ম্যাজিক জানো? মালতী বলে, কিসের ব্ল্যাক ম্যাজিক? পীয়ূষ বলে, সবাই বলে তুমি নাকি মালয়েশিয়ান ব্ল্যাক ম্যাজিক জানো। মালতী বলে, যদি জানতামও এতদিনে সবকিছু ভুলে গেছি। পীয়ূষ বলে, তোমার কি বাড়ির কথা মনে পড়ে না? আর তোমার এরকম নাম কেই বা রেখেছে? মালতী বলে, তোমার কি মনে হয় এটা আমার আসল নাম? আমি যখন এখানে প্রথম এসেছিলাম, আমাকে আমার নাম ধরে ডাকতে পারতো না দেখে সবাই মালয়েশিয়ান লেডি বলতো, আর এরপরে একটা সময় মালাতি লেডি, আর এরপরে শুধু মালাতি। তখনই একটা সময় অতীতের স্মৃতিতে হারিয়ে যায় মালাতি। পরের দিন সকালবেলাতেই দেখা যায় মালাতির ছোট ছেলে জপ্পান আসে মুম্বাই থেকে। সে তার মায়ের সাথে কথা বলতে থাকে, কিন্তু মালাতি একেবারেই জপ্পানের উপরে খুশি ছিল না। সে তার সাথে দায়সারাভাবে কথা বলছিল। জপ্পান সেখানে এসেছিল সম্পত্তির ব্যাপারে। আসলে কুড়িচান নিখোঁজ হয়েছে 5 থেকে 6 বছর আগে। এর মধ্যে কুড়িচানকে কেউ দেখেনি বা কুড়িচানও কারোর সাথে যোগাযোগ করেনি। এরপরে যদি তারা এই সম্পত্তি ভাগ করতে চায় আর কুড়িচানের অন্যান্য ওয়াইফরা এখানে চলে আসে, তাহলে এই সম্পত্তির ভাগ তারা পাবে না। এই জন্য জপ্পান বলে, যেহেতু বাবা এতদিন ধরে নিখোঁজ রয়েছে, তাই সরকারি হিসাব মতে তাকে মৃত ঘোষণা করে এই সম্পত্তির বাটোয়ারা করে নেওয়া উচিত। কিন্তু এতে কোনোভাবেই রাজি হয় না মালাথি। সে জপ্পানকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে জপ্পান যাওয়ার সময় পীয়ূষকে টাকা দিয়ে বলে যে করেই হোক তার মাকে রাজি করানোর জন্য। মালাথির বাড়িতে যে কুকুরগুলো ছিল তার মধ্যে একটা কুকুরের বাচ্চা হয়। পীয়ূষ মালাথিকে বলে তাদের এরিয়ার শাহজাহান জ্যাঠা একটা কুকুরের বাচ্চা চেয়েছে, সে পালবে। কিন্তু মালাথি বলে, পালা মানেই তো খাঁচায় বন্দি করা বা গলায় চেন আটকে রাখা, ওটাকে পালা বলে না, ওটাকে বলে বন্দি করে আটকে রাখা, আর আমি সেটা কখনোই হতে দেব না। এরপরে মালাথি আর পীয়ূষ বসে গল্প করতে থাকে। পীয়ূষ বলে, আপনার ছেলেরা আপনার হাজবেন্ড কুড়িচানের মতো হয়নি, তাই না? মালাথি বলে, কুড়িচানের জন্য তার ডগ ছাড়া, অর্থাৎ কুকুর ছাড়া বাকি সবকিছুই ছিল মিথ্যে। এরপরে মালাথি
প্রথম কিভাবে কুরিচানের সাথে দেখা হয় সেটা বলতে থাকে। বলে ওই সময়টাতে মালয়েশিয়া এবং ইন্ডিয়ার অনেক লোকই একে অন্যের দেশে যাওয়া আসা করত বিভিন্ন কাজে, কিন্তু কুরিচান গিয়েছিল সম্পূর্ণ আলাদা একটা কাজে। আর ওই সময়টাতে মালয়েশিয়া এবং চাইনিজদের মধ্যে একটা যুদ্ধ চলছিল, যেখানে চাইনিজরা বারবার মালয়েশিয়াতে আক্রমণ করছিল, বোমা হামলা চালাচ্ছিল। দেখা যায় মালাথির আসল নাম হচ্ছে সই। মালাথি বসে খাবার বানাচ্ছিল, ঠিক তখনই ইউসি সেখানে চলে আসে। ইউসির শব্দ শুনেই সই অনেক খুশি হয়ে যায়, কিন্তু দরজা খুলতেই দেখতে পায় ইউসির সাথে আরো দুজন লোক ছিল, কুরিচান এবং মোহন। মোহন প্রথমে সইকে ইউসির মেয়ে ভাবলেও পরে ইউসি জানায় সে তার ওয়াইফ। আসলে তাদের মধ্যে বয়সের পার্থক্যটা একটু বেশি হলেও তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। এদিকে সই যখন জানতে পারে মোহন এবং কুরিচান এখানে এসেছে শুধুমাত্র ডগ ট্রেন করার জন্য, এছাড়া ইউসির কাছে যে জাতের কুকুর রয়েছে সেই কুকুরগুলো তারা পরীক্ষা করতে চায়, সেগুলোকে ট্রেন করানো যাবে কিনা সেটাই তারা দেখতে এখানে এসেছে। সই তখন অবাক হয়েছিল যে মানুষ এমনও কাজ করতে পারে, কুকুরকে ট্রেন করা। আসলে সই খুবই সাদামাটা ছিল, এখানে ইউসিকে ঘিরেই তার পৃথিবী ছিল। ইউসি যখন কাজের জন্য বাইরে যেত এই কুকুরগুলোর সাথে সই এখানেই থাকতো। এরপরে দেখা যায় ইউসি কুরিচান এবং মোহনকে তার কাছে থাকা কুকুরগুলোর ব্যাপারে বলছিল, আর বলছিল এটা কোনো শঙ্কর জাতের নয়, এটা পিওর জাতের কুকুর, কারণ এই কুকুরদের লালন পালন সে তার বাবা এবং তার দাদাও করে এসেছে। কুরিচান সেই কুকুরগুলোর ছবি তুলে নেয়, তখনই ইউসি তাকে জিজ্ঞেস করে সে কি সইর একটা ফটো তুলে দেবে কিনা। এর আগে সই কখনোই ফটো তোলেনি, এতে সইও খুব খুশি হয়ে যায়, কিন্তু সইর ভালো কোনো ড্রেস ছিল না। তখনই কুরিচান তার বোনের জন্য কিনে আনা একটা ড্রেস সইকে দেয় এবং সেটা পরিয়ে সে তার প্রথম ফটো তোলে। রাতের বেলা দেখা যায় কুরিচান আর মোহন খাবার খাচ্ছিল, আর তখনই পাশে বোমা বিস্ফোরণ ঘটে, যার ফলে তাদের বাড়িঘরগুলোও কাঁপতে থাকে। সই তাদের কাছে আসে আর বলে তোমরা কি তোমাদের সাথে নিয়ে যেতে পারবে? আসলে আমাদের এই দেশটা এখন আর নিরাপদ নয়, আমরা অন্য কোথাও চলে যেতে চাচ্ছি। কিন্তু ইউসি তার কুকুরগুলোকে ছাড়া সে কোথাও যাবে না। আর ওর হাতে কি হয়েছে? আমি চাইছিলাম এখানে যত জায়গা জমি আছে সেগুলো বিক্রি করে অন্যত্র চলে যেতে। কুরিচান বা মোহন কিছুই বলে না। তখন পরদিন সকালবেলাতেই দেখা যায় কুরিচান আর মোহন চলে যাবে, আর ইউসিও তাদের সাথে শহরে যাবে। তার কয়েকজন লোকের সাথে দেখা করার কথা রয়েছে, কিন্তু সই তাকে কোনোভাবেই যেতে দেবে না। সে বলে আমাদের টাকা পয়সা কম থাকুক, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। কিন্তু ইউসি কোনোভাবেই এখানে শুধু শুধু বসে থাকতে রাজি নয়, সে কাজ করতে চায়। তাই সইর মন খারাপ থাকা সত্ত্বেও সে তাদের সাথে চলে যায়। বিকালবেলাতে সই শুনতে পায় তার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। বাইরে আসতেই সে দেখতে পায় কুরিচান এবং মোহন নৌকাতেই রয়েছে, কিন্তু তারা একা বলে কুকুরগুলো তাদের পাড়ে আসতে দিচ্ছে না। এটা দেখে সই একটু চিন্তিত হয়ে পড়ে, ইউসি কোথায়। অনেকক্ষণ ধরে কুকুরগুলো তাদের আসতে না দেওয়াতে একটা সময় সই সেই কুকুরগুলোকে লাঠি দিয়ে সরাতে চায়, তাদের ইশারা করে, কিন্তু সেই কুকুরগুলো একটা সময় সইরই অবাধ্য হয়ে যায় এবং তাকেই কামড়ে বসে। এতে সই অনেক অবাক হয়, সে কোনো মতে ঘরে নিজেকে আটকে রাখে। অন্যদিকে মোহন বলে এভাবে কোনোভাবেই আমরা এখানে বসে থাকতে পারবো না। ইউসির সাথে যেটা হয়েছে এখান থেকেই সইকে বলে চল আমরা চলে যাই। কুরিচান বলে এমন একটা খবর এভাবে চিৎকার করে কোনোভাবেই দেয়া যায় না, আমি সইকে পুরোপুরি বিষয়টা ভালোভাবে না বলে কখনোই যাব না। মোহন রেগে যায় আর বলে তাহলে তুমি এখানেই থাকো, আমি গেলাম। কারণ আর কিছুক্ষণ পরেই বন্দর থেকে জাহাজ ছেড়ে যাবে ইন্ডিয়ার উদ্দেশ্যে, আর এটা মিস করলে তারা আর মালয়েশিয়া থেকে ইন্ডিয়ায় এক সপ্তাহের মধ্যে ফিরতে পারবে না। আর যেখানে পুরো মালয়েশিয়াতে জাপানিজরা একের পর এক বোমা হামলা করছে, এই অনিরাপত্তার মাঝে মোহন কোনোভাবেই এখানে থাকবে না, তাই সে চলে যায়। অন্যদিকে কুরিচান সেখানেই বসে থাকে, কুকুরগুলো শান্ত হওয়ার অপেক্ষায়। এরপরে দেখা যায় এভাবে 2 দিন কেটে যায়, কুরিচান সেখানেই ঠায় বসেছিল। অন্যদিকে সেই কুকুরের কামড়ে সই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছিল। কুরিচান যখন বুঝতে পারে যে নিশ্চয়ই সইয়ের কিছু হয়েছে, তখন সে আর বসে থাকে না, সে সইকে বারবার ডাকে, কিন্তু তারপরও কোনো সাড়া শব্দ না পেয়ে একটা সময় গান বের করে সেখানে থাকা কুকুরগুলোকে মেরে তারপরে সইকে উদ্ধার করে, তার ট্রিটমেন্ট করে। কিন্তু এতে কুরিচানের ভেতরে অনেক অপরাধ বোধ জাগে, কারণ সে একজন ডগ ট্রেনার। সে আর যাই করুক না কেন কখনো কুকুরদের গায়ে হাত পর্যন্ত তোলেনি, অথচ আজকে সে এতগুলো কুকুরকে মেরে ফেলল। সেখানে সেই কুকুরগুলোকে সে মাটি চাপা দিয়ে দেয়। এরপরে সে ইউসির ব্যাপারে যা হয়েছে সবকিছু খুলে বলে সইকে। আসলে ইউসি জাপানিজদের বোমা হামলায় মারা গিয়েছিল। কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ে সই। কুরিচান তাকে বলে সইর কোনো আত্মীয় আছে কিনা তাকে যেন সে জানায়, সইকে সে সেখানেই রেখে আসবে। সই বলে এই পৃথিবীতে তার আর কেউ নেই। কুরিচান বলে দেখো
ইউসির ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে চাই না। সে হয়তো তোমার নিরাপত্তার জন্যই এই কুকুরগুলো এখানে রেখে গিয়েছিল। কিন্তু নিরাপত্তা আর রেস্ট্রিকশনের মধ্যে পার্থক্য রয়েছে। অনেক সময় সেই পার্থক্যটা বোঝা যায় না। এই কুকুরগুলো তোমাকে নিরাপদ নয়, বরং তোমাকে জেলের মধ্যে আটকে রেখেছিল, যার ফলে তুমি এই কুকুরদের রেখে এখান থেকে বের হতে পর্যন্ত পারছিলে না। আর বের হওয়ার চেষ্টা করলেই তারা তোমাকে কেটে দিয়েছে। আমার মনে হয় ইউসি তোমাকে সন্দেহ করত, এই জন্য তোমাকে এখানে এভাবে কয়েদ করে রেখেছে। কুরিচান এরপরেই তার সাথে করে সেখানে থাকা কুকুরের যে ছোট বাচ্চাগুলো ছিল সেগুলোকে আর সইকে তার সাথে ইন্ডিয়াতে নিয়ে এসেছিল। ঘটনা বর্তমানে চলে আসে। মালতী পীয়ূষকে যা যা বলেছে, পীয়ূষ চলে আসে রবিশঙ্করের কাছে আর তাকে পুরো বিষয়টাই খুলে বলে। সেখানে আপুটিও ছিল। রবিশঙ্কর আপুটিকে জিজ্ঞেস করে, এই মোহন প্রধানই তো তোমার সাথে এখানে এসেছিল জঙ্গলে ক্যাম্পেইন করার জন্য? আপুটি বলে, হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। এরপরে আপুটি দুঃখ প্রকাশ করে, বলে, আমি সেই লোকটাকে সেখানে রেখে এসেছিলাম, এতে আমার আফসোস হচ্ছে। কারণ কয়েকদিন পরে যখন আবারও সেই জঙ্গলে আপুটি মোহনের খোঁজ নিতে চায়, সে দেখতে পায় পুরো ক্যাম্পটা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে মোহনের কুকুরটাও মরে পড়ে আছে, দুর্গন্ধ ছড়িয়েছে। অন্যদিকে কিছুটা দূরেই পাহাড়ের খাদে অনেক চিল উড়ছে। তখনই আপুটি বুঝতে পারে মোহনের কোনো বিপদ হয়েছে। আর সেই দিনই পুলিশ সন্ধ্যাবেলায় সেই পাহাড়ের খাদ থেকে মোহনের লাশ উদ্ধার করে। পাপাচান তখনও পুলিশ অফিসার ছিল। পাপাচান বলে, তখন সেই কেসটা ইনভেস্টিগেশন করে জানা গেছে মোহন 30 ফিট ওপর থেকে পড়ে তার মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে। অন্যদিকে কুকুরটা বাধা অবস্থায় থাকার কারণে সে খাবারের জন্য কোথাও যেতে পারেনি, আর অনাহারেই সে মারা গেছে। এরপরে রবিশঙ্কর পীয়ূষকে বলে, তুমি এই ব্যাপারটা জানতে? পীয়ূষ বলে, আপুটি আঙ্কেলের কাছ থেকে আমি শুনেছি। এরপরে আপুটিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এই বিষয়ে কুরিচানের কোনো হাত রয়েছে? আপুটি বলে, মোহন স্যার যেভাবে কথা বলেছে আমার মনে হয় না কুরিচান আর মোহন কোনো শত্রু, আর যদি শত্রু নাই হয় তাহলে মারবে কেন? এরপরে রবিশঙ্কর মালতীর কথা জিজ্ঞেস করে। আপুটি বলে, মোহন যে জায়গায় ক্যাম্প সেট করেছিল সেখান থেকে মালতীর বাসাটা অনেক দূর, আর মালতী তার বাড়ি থেকে একেবারেই বের হয় না। রবিশঙ্কর বলে, আমি শুনেছি মালতী নাকি ব্ল্যাক ম্যাজিক জানে, আর ব্ল্যাক ম্যাজিক জানলে বাসা থেকে বের হতে হয় না। আপুটি বলে, এটা শুধু মানুষ ছড়ায়। মানুষ আসলে কোনো কিছু বুঝতে না পেরে, এক্সপ্লেন করতে না পেরে হুটহাট করে একটা অজুহাত দিয়ে দেয়। এটা তেমনই একটা। আর আজকাল ব্ল্যাক ম্যাজিককে কে বিশ্বাস করে? আসলে সেই কুকুরগুলোর ব্যাপারে। সেই পাহাড়ে, অর্থাৎ মালতীর বাড়ির 100 মিটার দূরেও যদি কেউ যায়, তখন হুটহাট করে সেই কুকুরগুলো হুট করেই সামনে চলে আসে এবং কাউকেই সামনে আর এগোতে দেয় না। এই জন্যই সবাই বলে মালতী ব্ল্যাক ম্যাজিক জানে। আসলে সেই কুকুরগুলো নতুন মানুষ দেখে অভ্যস্ত নয়, তাই নতুন মানুষ দেখলেই তারা ঘেউ ঘেউ করতে শুরু করে। এই যা। এরপরেই পীয়ূষ বাজার সদাই নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই একজন ট্রাকওয়ালা তাকে আটকায় আর বলে, আরে পীয়ূষ, তুমি কি তোমার গ্রামের বাড়িতে যাও না? আসলে আমি ওইদিকেই কার্ড ডেলিভারি করতে গিয়েছিলাম। হঠাৎই মনে পড়ল এটা তো পীয়ূষের এরিয়া, তাই আমি সবাইকে জিজ্ঞেস করলাম তোমার ব্যাপারে, কিন্তু সেখানে কেউ তোমাকে চেনে না। এমনকি পীয়ূষ নামে সেখানে কেউ কখনো ছিলও না। তোমার উদ্দেশ্যটা কি? তুমি কোথায় থেকে এসেছো? পীয়ূষ অস্বীকার করে, কিন্তু তারপরও সোমান বলে, আমি জানি তোমার এখানে থাকার উদ্দেশ্য শুধু মালতীকে দেখার উদ্দেশ্য নয়। তোমার আসল নাম কি সেটাও আমি জিজ্ঞেস করব না, কোথা থেকে এসেছো সেটাও আমি জিজ্ঞেস করব না। কুরিচান এমন একজন লোক ছিল যেখানে অনেক মানুষই তার মৃত্যু চাইতো, তার মধ্যে তুমিও একজন আমি জানি, আর আমিও তেমনই একজন। যেহেতু আমাদের উদ্দেশ্যটা এক, তাই আমরা অবশ্যই বন্ধু। তাই তোমার উচিত হবে আমাদেরকে সাহায্য করা। পীয়ূষও চুপ করে তাদের কথা মেনে নেয়, অর্থাৎ সোমান যা বলছে সেটাই ঠিক। পীয়ূষ এখানে শুধু মালতীর খেয়াল রাখার জন্য আসেনি, তার অন্য একটা উদ্দেশ্যও রয়েছে। সোমান বলে, আমি জানি কুরিচান তার আগের 2 স্ত্রীর কাছে কোনোভাবেই যায়নি, কারণ আমি সেখানে অনেক খোঁজ নিয়েছি। আমি জানি কুরিচান এই পাহাড়ের ভেতরেই কোথাও লুকিয়ে রয়েছে। পীয়ূষ সেখান থেকে চলে আসতেই যাবে, তখনই সোমান পিছন থেকে তাকে ডেকে বলে, তুমি তো মোহনকে শেষ করে দিয়েছিলে, তাই না? কথাটা শুনে পীয়ূষ কিছু না বলেই সেখান থেকে চলে আসে। তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মোহন সেই পাহাড়ে দূরবীন দিয়ে কিছু দেখছিল। ঠিক তখনই লুকিয়ে লুকিয়ে ধীরে ধীরে পীয়ূষ তার কাছে আসার চেষ্টা করছিল। এর কয়েকদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে পীয়ূষ একটা লজে ওঠে। ঠিক একই লজে মোহনও উঠেছিল। পীয়ূষ তার উপরে নজর রাখে। মোহন যখন আপুটিকে নিয়ে সে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়, পীয়ূষ তাকে ফলো করে এবং তার ক্যাম্পের আশেপাশে লুকিয়ে থেকে তার উপরে নজর রাখে। আর সুযোগ বুঝে সেই দিন তার কাছে আসার চেষ্টা করছিল তাকে মেরে ফেলার জন্য, কিন্তু
মোহন আগেই টের পেয়ে যায় আর বলে, তুমি কি ভেবেছ তুমি এত সহজেই কাজটা করে যেতে পারবে? আর তুমি সেই লস থেকে আমাকে ফলো করে এখানে চলে এসেছো, তার মানে তুমি আমাকে মারলে আগেই মারতে পারতে। এখান অব্দি যেহেতু এসেছো, তোমার শুধু আমার নয়, আমার সাথে কুড়িচানকেও দরকার, তাই তো? আসলে আমি আর কুড়িচান দুজনে মিলে অনেক অপরাধ করেছি। তুমি কোনটার জন্য এসেছো? কোনটার প্রতিশোধ নিতে এসেছো? মোহন বলে, কোল্লাম আর কোবালামের যে দুইজন লোককে আমরা মেরেছিলাম, কুড়িচান তো তাদের কবর দিয়ে ফেলেছিল। আর চিদাম্বরমে যে ছিল, কুড়িচান তার সাথে সেটেল করে নিয়েছিল টাকা দিয়ে। আমরা আরো একজনকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই সেই লোকটা সেখান থেকে পালিয়ে চলে যায়। তুমি কোনটার জন্য প্রতিশোধ নিতে এসেছো? আসলে মোহন আর কুড়িচান ডগ ট্রেনারের পাশাপাশি তারা অপরাধ জগতের সাথে জড়িয়ে গিয়েছিল। তারা বিভিন্ন মানুষকে মেরে ফেলেছিল, বিভিন্ন কারণে তাদের ঠকিয়েছিল, জেলে পাঠিয়েছিল। তাই এত এত মানুষ কুড়িচানকে খুঁজতে আসে প্রতিশোধ নেয়ার জন্য। মোহন বলে, তোমার যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে তো আমাকে একা মেরে লাভ নেই, কুড়িচানকেও লাগবে, তাই তো? পীয়ূষ বলে, একজনকে মারলে অন্যজনের লিড পাওয়া যাবে। মোহন বলে, সেটা অনেক বছর আগের কথা, আমরা সবসময় একই সাথে থাকতাম, একই কাজ করতাম, কিন্তু ও আমাকে একটা কেসে ফাঁসিয়ে দিয়ে 4 থেকে 5 বছরের জন্য জেলের ভেতরে ঢুকিয়ে দেয়। আসলে ও কোন সময় কাকে নিজের শত্রু বানিয়ে ফেলবে সেটা ও নিজেও জানে না, এছাড়া আমরাও জানি না। হুট করে একটা সময় তুমি উপলব্ধি করতে পারবে কুড়িচান তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। পীয়ূষ বলে, যাই হোক, কুড়িচান এখন কোথায়? মোহন বলে, আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, আর আমি এখানে আবার নতুন করে খুঁজতে এসেছি। আসলে 10 থেকে 15 বছর আগের একটা ঘটনা, যেখানে একবার হঠাৎ করেই কুড়িচান এভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, ভ্যানিশ হয়ে গিয়েছিল। ফরেস্ট অফিসারকে অ্যাটেম্প টু মার্ডারের অপরাধে কুড়িচানের অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়। তখনই কুড়িচান কোনো ট্রেস ছাড়াই হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায়। আর তখনই সে বাইরে বের হয়ে এসেছিল যখন সেই কেসটা সেটেল হয়েছিল। আমি তাকে অনেক জিজ্ঞেস করেছিলাম সে কোথায় লুকিয়েছিল, কিন্তু কুড়িচান কখনোই আমাকে বলেনি। কিন্তু একবার অনেক চেষ্টার পরে সে আমাকে বলেছিল তার পালানোর জায়গাটা অন্যরকম, 2 পাহাড়ের মাঝখানে পাথর দিয়ে ঢাকা একটা গুহার মতো, যার পাশ দিয়ে বয়ে চলছে একটা ঝর্ণা। এছাড়া সেই গুহার দরজাটা খুবই সরু, আর সেখানে তার নিজের ট্রেন করা কুকুরদের সে গার্ড হিসেবে রেখে দিয়েছে। এছাড়া সেই গুহার অনেক দূরে দূরেও সেই কুকুররা রয়েছে। যদি সেই কুকুরগুলো অপরিচিত কাউকে সেখানে দেখে, তাহলেই তার আগেই কুড়িচানকে তারা সংকেত দিয়ে দেয়, যার ফলে কুড়িচানের ধরা পড়ার চান্স একেবারে 0। এছাড়া ঝর্ণার স্বচ্ছ পানি এবং জঙ্গলে থাকা ফলমূল কুড়িচানের খাবারের অভাব পর্যন্ত হতে দেবে না, যার ফলে কুড়িচানের যতদিন ইচ্ছে সে তার সেই লুকানো জায়গায় লুকিয়ে থাকতে পারে। আর আমি জানি ও এখনও সেটাই করছে, কারণ ওর শত্রুর পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, আর ও সেটা বুঝতে পেরেছিল। মোহন বলে, তখন আমার কুড়িচানের কথা শুনে মনে হয়েছিল ও এটা কোনো রূপকথার গল্প আমাকে বানিয়ে বানিয়ে বলছে, কিন্তু এতদিন খোঁজার পর আমার মনে হচ্ছে সেই দিন কুড়িচান যা বলেছিল সেটার অনেকটাই হয়তোবা সত্যি। মোহন বলে, আমি বিশ্বাস করি কুড়িচান এই পাহাড়ের মধ্যেই রয়েছে। তার আরও একটা কারণ রয়েছে। আমার সাথে যে কুকুরটিকে দেখেছ ও একটি মেয়ে কুকুর, আর ওকে দেখার সাথে সাথে আশেপাশে থাকা কুকুরগুলো ঘ্রাণ পেয়ে এমনিতেই চলে আসবে। কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল আশেপাশে আমি একটা কুকুরকেও দেখতে পাইনি। তার মানে এটাই হচ্ছে মালাতির বাড়ির আশেপাশে যে কুকুরগুলো পাহারাদার হিসেবে রয়েছে তাদের শক্ত করে কমান্ড দেয়া রয়েছে, যাতে করে তারা কোথাও না যায়। আর এটা শুধুমাত্র কুড়িচানই করতে পারে। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি কুড়িচান এখানেই আছে। মোহন পীয়ূষকে বলে, আমি জানি কুড়িচান সেই মালয়েশিয়ান মহিলা অর্থাৎ মালাতের সাথে কোনো না কোনো দিন দেখা করতে আসেই, কিন্তু আমরা যাই সহজেই তাকে ধরতে পারবো না। কারণটা হচ্ছে সেই কুকুরগুলো আগেই তাকে সংকেত দিয়ে দেবে, কুড়িচান আবারও ভ্যানিশ হয়ে যাবে। তাই আমাদের ফাঁদ পাততে হবে, আর সেই ফাঁদে ফেলেই কুড়িচানকে ধরতে হবে। মোহন বলে, তুমি আর আমি মিলে কুড়িচানকে খুঁজে বের করতে পারি, তারপর না হয় তুমি আমার উপরে প্রতিশোধ নিও। ঠিক তখনই দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাওয়া যায়। তখনই মোহনের সাথে থাকা সেই কুকুরটি অশান্ত হয়ে ওঠে। আর মোহন যেহেতু একজন ডগ ট্রেনার ছিল, কুকুরের এরকম ঘেউ ঘেউ করার শব্দটা তার সন্দেহ হতে থাকে। সে দৌড়ে পাহাড়ের কাছে যেয়ে দূরবীন দিয়ে দেখতে শুরু করে। পীয়ূষ শুধু চুপচাপ দাঁড়িয়ে এসব কিছু দেখছিল, কিন্তু তখনই হঠাৎ করে সে দেখতে পায় দূর থেকে 2টি কুকুর দৌড়ে আসছে, আর একটা সময় মোহনের দিকে ছুটে যায় আর মোহনকে কামড়ে সেই পাহাড়ের ওপর থেকে ফেলে দেয়, যার ফলে মোহন সেখানেই মারা গিয়েছিল। অর্থাৎ পীয়ূষ মোহনকে মারেনি, বরং সেখানে থাকা কুকুরগুলোই হয়তো কুড়িচানের অর্ডার ফলো করে মোহনকে মেরে ফেলেছিল। অর্থাৎ কুড়িচান লুকিয়ে থেকেও শুধুমাত্র তার ট্রেন করার কুকুরগুলোর সাহায্যে ভয়ঙ্কর এক শক্তিতে পরিণত হয়েছে, যেখানে পুরো জঙ্গলটাই তার রাজ্য হিসেবে বিবেচিত হয়। ঘটনা বর্তমানে চলে আসে। পীয়ূষ মালা থেকে দুধ খেতে দিয়ে সেখান থেকে চলে যায়।
এদিকে দেখা যায় রবিশঙ্কর পাপাচানকে একটি হলে দেখেছিল এবং সেখানে সে বলে, আমি কোচি গিয়েছিলাম আমার কয়েকজন পুলিশ অফিসার বন্ধুর সাথে দেখা করতে, আর আমি সেখান থেকে একটা নিউজ জানতে পেরেছি। আমাদের যে পিয়ুষ আছে সে যখন তার মানি অর্ডারে বেতনের টাকাটা পায়, সেই টাকাটা সে আবার দুজন লোককে পোস্ট করে দেয়। প্রথম লোকটা হচ্ছে উনি, আর এই উনি পিয়ুষকে এই চাকরিতে জয়েন করিয়ে দিয়েছিল। আর দ্বিতীয় লোকটা হচ্ছে পিয়ুষ, অর্থাৎ আমাদের সামনে পিয়ুষ সেজে যে ঘুরে বেড়াচ্ছে সেটা আসল পিয়ুষ নয়। আসল পিয়ুষকে এই লোকটার টাকা দিয়ে তার জায়গায় নকল পিয়ুষ সেজে এখানে আছে। নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য রয়েছে। পাপাচান অবাক হয়ে যায়। তখনই রবিশঙ্কর বলে, পালভিউ কেসের ফোর্থ যে অ্যাকিউজ ছিল অর্থাৎ মানিকান, সে ট্রায়ালের মাধ্যমে যখন বের হয় এরপরে হঠাৎ করে একেবারে নিখোঁজ হয়ে যায়। আসলে পালভিউ কেসে একটা লোককে খুন করা হয়েছিল, যার মধ্যে 4 জনকে আসামি সাব্যস্ত করা হয়, যার মধ্যে একজন ছিল মানিকান। মানিকান ট্রায়াল থেকে বের হওয়ার পরেই একজন পরিচালকের সাথে যোগাযোগ করে। আসলে তখন এই কেসটা চারদিকে অনেক হইচই ফেলে দিয়েছিল। মানিকান সেই পরিচালককে রাজি করিয়ে ফেলে তাদের এই ঘটনা থেকে একটা মুভি তৈরি করতে, কিন্তু মানিকান শর্ত দেয় সেই মুভির কপিরাইট সত্ত্ব তাকে দিতে হবে এবং লাইফ টাইম প্রফিটও তাকে শেয়ার করতে হবে। আর সেই মানিকানের গঠন, হাইট সবকিছুই আমাদের এই পিয়ুষের সাথে মিলে যায়, কিন্তু আসল মানিকানের কোনো ট্রেস পাওয়া যায় না, এমনকি তার কোনো ফটো কোথাও নেই। পাপাচান বলে, আপুটি পিয়ুষের অনেক ক্লোজ, আপুটিকে জিজ্ঞেস করলে হয়তো কোনো কিছু জানা যাবে। এদিকে পিয়ুষকে দেখা যায় দুধ দিয়ে সেখান থেকে চলে যাবার পরে মালাথি সেই টেবিলের উপরে গ্লাস থেকে একটু দুধ ফেলে দেয় টেবিলে। এরপরে সেখানে থাকা একটি পিঁপড়াকে সেই দুধের উপরে ছেড়ে দেয়। কিছুক্ষণ অপেক্ষা করে। যেহেতু দুধের ভেতরে কোনো কিছুই মেশানো ছিল না, তাই সেই পিঁপড়াটি আরও কয়েকটি পিঁপড়াকে ডেকে আনে। আর এভাবেই মালাতি বিশ্বাস করে নেয় যে সে দুধের ভেতরে কোনো কিছুই মেশানো নেই, অর্থাৎ মালাতি কাউকেই বিশ্বাস করে না, এমনকি পিয়ুষকেও না। এদিকে সোমান এবং রাজু পিয়ুষের সাথে দেখা করে এবং সেখানে বলে, সেই মহিলাকে অর্থাৎ মালাতিকে তার বাসা থেকে কয়েকদিনের জন্য বের করে নিয়ে আসার জন্য তোমার সাহায্য চাই। পিয়ুষ বলে, আমি কিভাবে সাহায্য করব? রাজু বলে, ওর খাবারের সাথে কিছু মিশিয়ে ওকে অসুস্থ করে দাও, হসপিটালে অ্যাডমিট করাও। পিয়ুষ বলে, ও পানি পর্যন্ত পরীক্ষা না করে খায় না, পিঁপড়াকে খাইয়ে তারপরে নিজে খায়, আমি ওকে কি করে খাওয়াবো? আর যদি কোনো কিছু করিও তাহলে ও হসপিটালে যায় না, বরং ডক্টর বাসায় নিয়ে আসে। এছাড়া পিয়ুষ বলে, আমি জানি, আমি 6 মাস ধরে সেই বাড়িতে রয়েছি, সেই বাড়িতে কুড়িচান নেই। এছাড়া সেই বাড়ির আশেপাশে আমি অনেক জায়গায় খোঁজ করেছি, কোথাও কুড়িচানের ট্রেস পর্যন্ত আমি পাইনি। এদিকে পাপাচান এবং রবিশঙ্কর সেই লজে চলে আসে, যেখানে 8 মাস আগে মোহন এবং পিয়ুষ উঠেছিল। আর সেখান থেকে তারা হোটেল ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে, মোহন যেদিন এখানে এসেছিল ঠিক সেই দিনই আরও একজন ইয়াং লোক এসেছিল। এছাড়া সে 208 নম্বর রুমে উঠেছিল, আর মোহন যাওয়ার সাথে সাথে সেও চলে গিয়েছিল। আর তার চেহারা অনেকটা আমাদের পিয়ুষ ওরফে মানিকানের সাথে মিলে যায়। এদিকে রাজু সোমানকে বলে, আপনার কি মনে আছে চিনুর কথা? চিনুর আঙ্কেল বাম্মাগিরি জঙ্গলে ফরেস্ট অফিসার হিসেবে ছিলেন, আর তখনই একটা রেডের সময় সেখানকার কৃষকরা তাদের উৎপাদন করা মাদকদ্রব্য সেই বাম্মাগিরি জঙ্গলের বর্ডার সাইডে গুহার ভেতরে লুকিয়ে রেখেছিল, যেটা কেরালার শেষ দিকে। আর এই ঘটনার 20 থেকে 30 বছর হয়ে গেছে। তার মানে সেই গুহাগুলো এখন পরিত্যক্ত। হয়তো মোহন কুড়িচানের যে গুহার ব্যাপারে বলেছে সেগুলোর মধ্যে কোনো একটা হবে, কিন্তু সোমান বলে, সেখানে তো অনেক পাহাড় আর অনেক গুহা রয়েছে, আমরা কোনটা থেকে কোনটা খুঁজব? তখনই পিয়ুষ বলে, আমার মনে হয় না কুড়িচান এত দূরের পাহাড়ে থেকে তার কুকুরগুলোকে কন্ট্রোল করতে পারবে, তার মানে সে আশেপাশে কোনো পাহাড়ের গুহার ভেতরেই রয়েছে, তাই আমাদের খুঁজে দেখা উচিত। সোমান বলে, তাহলে আমরা যে চেক করতে পারি। পিয়ুষ বলে, ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমাদের ট্রাকগুলো তোমরা তোমাদের বাড়িতেই রেখে আসো, আর বাসে করে এখানে চলে আসো, যাতে করে কোনো স্ট্রেস না থাকে যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। এছাড়া আমাদের অনেক সাবধানে সেখানে যেতে হবে, আমরা যত নিচের দিকে যেতে পারবো তত সুরক্ষিত থাকব, নয়তোবা সেই কুকুরগুলো আমাদের গ্রাণ শুকে নিতে পারে, আর একবার সেটা করলে বিপদ হয়ে যাবে সেখান থেকে আসা, তাই না সোমান? সোমান বলে, আমি কি জানি। পিয়ুষ বলে, আপনি তো সেদিন গিয়েছিলেন তাই না? অর্থাৎ সোমান এবং রাজু, ইলেকট্রিশিয়ান এবং সেই ছাতাওয়ালা লোক, যারা সেদিন প্ল্যান করেছিল। যখনই তারা পিয়ুষকে সেখান থেকে চলে যেতে দেখেছিল, তখনই রাজু ইলেকট্রিশিয়ান সেজে সেখানে বাল্বটা ফেলে সোমানকে সংকেত দেয়, আর সোমান সেই সুযোগে মালাথির বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু রাস্তার মাঝে কুকুরগুলো তাকে আটকে দেয়, যার ফলে সে আর যেতে পারে না। সোমান পিয়ুষকে বলে, তুমি কি করে জানলে? পিয়ুষ বলে, আমি শুধু আন্দাজে ঢিল মেরেছিলাম, কিন্তু সেটা ঠিক হয়ে গেল। এদিকে আপুটিকে দেখা যায় পোস্ট অফিসে একটি চিঠি পোস্ট করছিল। তখনই সেখানে রবিশঙ্কর এবং পাপাচান চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। আপুটি বলে, চিঠি পোস্ট করছি।
তখনই রবিশঙ্কর বলে, তুমি একটা চিঠি পোস্ট করার জন্য কর্ণাটকের বর্ডার ক্রস করে এখানে এসেছো? আপুটি বলে, আসলে আমি এখানে একটা ট্রিপে এসেছিলাম, তখনই আমার মনে পড়ল যে চিঠি পোস্ট করতে হবে, তাই করে গেলাম। রবিশঙ্কর বলে, কিন্তু আমার তো অন্য কথা মনে হচ্ছে, তুমি এখানে এসেছো শুধুমাত্র এই চিঠিটা পোস্ট করার জন্যই। তখনই সেখানে পোস্টমাস্টার আসার পরে সেই চিঠি তারা বের করে নেয়, আর এরপরে আপুটি আরও কিছু চিঠি দেখায়। আপুটি বলে, আসলে যখন কুরিচান ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ গায়েব হবে, ঠিক তার আগে এই চিঠিগুলো সে আমাকে দিয়েছিল আর বলেছিল সে যদি অনেকদিন ধরে গায়েব থাকে বা নিখোঁজ থাকে, তখন এই চিঠিগুলো যেন কয়েক মাস পর পর সে পোস্ট করে দেয়। যার নামে যে চিঠি, সেখানে কয়েকজনের নামে চিঠি লিখে গিয়েছিল, কিন্তু বেশিরভাগ চিঠিই ছিল মালাতির নামে। আপুটি আর বলে, মাঝে মধ্যে যেহেতু কুরিচান নিখোঁজ হতো, অর্থাৎ গায়েব হয়ে থাকত, তাই এই ধরনের চিঠি সে আগে থেকে লিখে রাখত, যাতে প্রয়োজনে ব্যবহার করতে পারে। রবিশঙ্কর তাকে আবারও জিজ্ঞেস করে, এবার বলো কুরিচান কোথায়? আপুটি বলে, আমি সত্যি জানি না। রবিশঙ্কর প্রচণ্ড রেগে যায়, আপুটিকে মারধর করে, এমনকি তার মুখ থেকে কথা বের করার জন্য তার হাতে ছুরি দিয়ে আঘাত করে, সেখানে লবণ পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু আপুটি তারপরেও বলে সে জানে না। শেষবারের মতো তার কুরিচানের যখন দেখা হয়েছে, তখন কি হয়েছে সেটা বলতে থাকে। 6 বছর আগের ঘটনা, যেখানে কুরিচান আপুটির জিপে করেই তার বাড়ির কাছে আসে। তার পুরো শরীরে রক্ত লেগেছিল। আসলে মাত্রই সে একটি ছেলেকে হত্যা করে এখানে আসলো, আর সে বুঝতে পেরেছিল পরিস্থিতি এখন খারাপ হয়ে যাবে, তাই এখন তাকে আত্মগোপনে যেতে হবে। কুরিচান আপুটিকে বলে, আমার কন্ট্যাক্ট ছিল শুধুমাত্র ছেলেটাকে ভয় দেখানো, কিন্তু আমি বুঝতে পারিনি ওই ছেলেটা ওকে ওভাবে ছুরি মেরে বসবে। আপুটি বলে, ভালোই হয়েছে, কারণ ওই লোকটাও তো সুবিধার লোক ছিল না। আপনার এমন একজন পার্সোনাল বডিগার্ড থাকা খুবই জরুরি। কুরিচান বলে, কিন্তু ওর জন্য তো এখন আমি বিপদে পড়ে গেলাম। আসলে এখানে কুরিচান এবং আপুটি কোন মার্ডার কেস এবং কোন ছেলের বিষয়ে কথা বলছে সেটা একটু পরেই জানা যাবে। কুরিচান বলে, এখন পুরো দায়টা আমার উপরে এসেছে। আপুটি বলে, কেন ডিওয়াইএসপি কিছু করতে পারবে না? কুরিচান বলে, এইবার কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এছাড়া আমার শত্রুরা চারপাশে ওত পেতে বসে রয়েছে আমাকে মেরে ফেলার জন্য, আর এই জন্য আমাকে কিছুদিন আত্মগোপনে যেতে হবে। আপুটি বলে, সেই রাতে কিছু জামাকাপড় এবং জিনিসপত্র নিয়ে সে চলে এসেছিল লুকানোর জন্য, আর আমার জিপে করেই আমি তাকে থোবালপট্টিতে নামিয়ে দিয়ে এসেছিলাম। এরপরে সে কোথায় গেছে, কি করেছে, আমি কিছুই জানি না। রবিশঙ্কর বলে, কুরিচান সেদিন যে ছেলেটার কথা বলেছিল সে কে, সেটা কি মানিগান? আপুটি বলে, আমি জানি না। সেই দিন কুরিচান তাকে শুধু সেই ছেলে বলেই সম্বোধন করেছিল, নাম বলেনি। পরের দিন সকালবেলাতেই দেখা যায় পাপ্পাচান এবং রবিশঙ্কর মালাতির বাড়ির সামনে চলে আসে, কিন্তু বাড়ির আসার অনেক দূর আগেই সেই কুকুরগুলো তাকে থামিয়ে দেয়। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে শুরু করে। ঠিক তখনই শব্দ শুনে মালাতি সেখানে চলে আসে আর কুকুরগুলোকে ইশারা করে সরিয়ে দেয়, যার ফলে পাপ্পাচান এবং রবিশঙ্কর ভেতরে চলে আসে। অন্যদিকে দেখা যায় সোমান, রাজু এবং পিয়ুষ তারা পাহাড়ের নিচে যেতে শুরু করে কুরিচানকে খোঁজার জন্য। এদিকে মালা থেকে রবিশঙ্কর পরিচয় করে দেয় যে সে একজন পুলিশ অফিসার। পাপ্পাচান বলে, কুরিচানের মিসিং কেসটা ইনভেস্টিগেশন করার জন্যই সে এখানে এসেছে। আসলে কুরিচান যেহেতু 5 থেকে 6 বছর নিখোঁজ, তাই সবাই তাকে মিসিং হিসেবেই ধরে নেয়। রবিশঙ্কর মালাতিকে জিজ্ঞেস করে সে মোহনকে চেনে কিনা এবং মোহন এখানে এসেছিল কিনা। মালাতি বলে, হ্যাঁ, সে মোহনকে চেনে, আর মোহন 5 থেকে 6 বছর আগে এখানে এসেছিল, এরপর আর তাকে দেখেনি সে। রবিশঙ্কর বলে, কিন্তু মোহন তো 8 মাস আগেই ব্রহ্মাগিরির এই জঙ্গল থেকে পড়ে মারা গিয়েছে। মালাতি বলে, হ্যাঁ, পুলিশ এখানে এসেছিল, আমাকে অনেক প্রশ্নও করে গেছে, কিন্তু আমি তখন মোহনকে দেখিনি, মোহন আমার সাথে তখন দেখা করতে আসেনি। পাপাচান বলে, কুরিচান অনেক ক্রাইমই করেছে, আর তার ক্রাইম পার্টনার ছিল মোহন, কিন্তু দুজনের ভিতরে এটা ছাড়াও অনেক গভীর একটা সম্পর্ক ছিল, সেটা কি জানেন? মালাতি বলে, না, সে এই ব্যাপারে কখনো কোনো কিছু শোনেনি। রবিশঙ্কর বলে, কিন্তু এরপরে তো তাদের ভেতরে ঝামেলা লেগে গিয়েছিল। মালাতি বলে, হ্যাঁ, আমি যতটুকু জানি একটা পুলিশ কেস নিয়ে, কিন্তু কে কাকে ফাঁসিয়েছে সেটা জানি না, শুধু জানি কুরিচানের কারণেই মোহন জেলে গিয়েছিল। এরপরে রবিশঙ্কর মালাতিকে কুরিচান এবং তার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে। মালাতি বলে, তাদের দুজনের সম্পর্ক একেবারেই স্বাভাবিক ছিল, তেমন কোনো ঝগড়াঝাটি হতো না। এছাড়া কুরিচান তেমন বাসায় থাকতো না। রবিশঙ্কর আরও কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই মালাতি বলে, আপনি যেটা জানতে চাইছেন সেটা আমি বলে দিচ্ছি। কুরিচানের মিসিং হওয়ার ব্যাপারে আমার কোনো হাত নেই। এর আগেরবারও পুলিশ এসে আমাকে অনেক প্রশ্ন করেছে, আমি তখনও বলেছি কুরিচানের নিখোঁজ হওয়ার পেছনে আমার কোনো হাত নেই। এদিকে পাহাড়ের অনেকটা নিচে নেমে আসে তারা। সেখানে সোমান এবং রাজু পিয়ুষকে জিজ্ঞেস করে, সেই কুকুরগুলো তোমাকে এত মানে কেন? আমরা সেখানে গেলেই ঘেউ ঘেউ করে, এমনকি কামড়েও বসতে পারে।
পীয়ূষ বলে, আসলে আমাকে অনেক সময় মালাতির সাথে দেখেছে, তাই তারা ভেবে নিয়েছে আমি তার আপনজন। নয়তোবা আমি যখন প্রথম এসেছিলাম তখন আমাকে সামনেও আসতে দেয়নি। পীয়ূষ বলে, যেদিন আমি প্রথম এখানে এসেছিলাম সেই কুকুরগুলো আমাকে ধাওয়া করে। আমি না পেরে গাছের উপরে উঠে যাই, আর কুকুরগুলো নিচে বসেই আমাকে পাহারা দিতে শুরু করে। আর তখন মালাতিও হসপিটালে ছিল, যার ফলে 2 দিন ধরে টানা আমাকে সেই গাছের উপরেই বসে থাকতে হয়েছিল। অবশেষে মালাতি হসপিটাল থেকে ফিরে সেই কুকুরগুলোকে সরিয়ে দেয়। আর কুকুরগুলো যখন এমন ব্যবহার করছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম কুরিচান এদের খুব ভালোভাবেই ট্রেন করেছে। আর মোহন যেটা বলেছে সেটাই ঠিক, কুরিচান আশেপাশেই কোথাও রয়েছে যে এই কুকুরগুলোকে নির্দেশ দিচ্ছে। এদিকে রবিশঙ্কর মালাতিকে বলে, যখন মোহন আপনার সাথে দেখা করতে এসেছিল তখন কি কুরিচান এখানে ছিল? মালাতি বলে, না। মালাতি আরও বলে, মোহন সেখানে এসে কুরিচানকে খুঁজে বেড়াচ্ছিল, না পেয়ে হতাশ হয়ে সে চলে যায়। পাপাচান বলে, তারপরেই হয়তো পুলিশ মোহনকে অ্যারেস্ট করে, যেটা কুরিচানই তাকে ফাঁসিয়েছিল। মালাতি তখন কল্পনা করতে থাকে সেদিন কি হয়েছিল। মোহন পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছিল কুরিচানকে। মালাতি বলছিল কুরিচান এখানে নেই। মোহন বলে, আমি ওর আগের 2 স্ত্রীর কাছেও গিয়েছিলাম, তারাও একই কথা বলেছে। আমি জানি কুরিচান কখনোই ওদের কাছে থাকবে না, ও তোমার কাছে এসেছে। মালাতি বলে, ও এখানে আসেনি। মোহন বলে, কুরিচান কোথায় আছে তুমি জানলে আমাকে বলো। মালাতি বলে, আমি জানি না। তখন একটু হতাশ হয়ে মোহন বলে, আসলে কুরিচান সবসময়ই তার বাকি স্ত্রীদের চাইতে তোমাকে একটু বেশি কেয়ার করত, আর সে তোমাকে মালয়েশিয়া থেকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল। তাই আমি জানি তার অন্য স্ত্রীরা তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও তুমি করবে না। মালাতি বলে, তাহলে ঠিক আছে, তুমি এখন এখান থেকে চলে যাও। বুঝতেই যখন পেরেছ। যখনই মোহন সেখান থেকে চলে আসবে সে কুকুরগুলোর দিকে তাকায় আর মালাতিকে বলে, তোমার আগের হাজবেন্ডের কথা মনে আছে ইউশি? সে বলতো কুকুররা মানুষের চোখ দেখেই বিচার করে নেয় সে কেমন, আর এই জন্য তোমার হাজবেন্ডের সেই কুকুরগুলো কুরিচানকে সেদিন ঘাটে যেতে দেয়নি। কুরিচান মানুষদের সাথে যাই করতো না কেন, কিন্তু কখনো সে কোনো কুকুরকে আঘাত করেনি, কিন্তু শুধুমাত্র তোমার জন্য সে অতগুলো কুকুরকে মেরে ফেলেছিল। তোমার কি মনে হয় শুধু তোমার জন্য? না, এর পেছনেও কারণ রয়েছে। আসলে কুরিচান যখন চাইবে যে সে কাউকে ফাঁসিয়ে দেবে, সে তাকে এমনভাবে ফাঁসাবে সে নিজেও জানবে না। যেমন আমাকেই দেখো, আসলে কুরিচানের চোখ তোমার উপরে পড়েছিল, আর এই জন্যই এত সবকিছু ঘটেছে তোমার জীবনে। তোমার কি মনে হয় তোমার হাজবেন্ড ইউশি বোমের আঘাতে মারা গেছে? আরে সেটা তো একটা বানোয়াট গল্প ছিল মাত্র। আর যেহেতু ওই সময়ে তোমাদের দেশে যুদ্ধ চলছিল, তাই গল্পটা তোমার কাছে সত্যি মনে হয়েছে। কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছিল মালাথি। মোহন বলে, আসলে ইউশিকে ফাঁদে ফেলে জেলের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল কুরিচান, এবং তার সাজা হয়েছিল। আর সেই সুযোগে কুরিচান তোমাকে নিজের করে নিয়েছে। আমি তাকে এই আইডিয়াটা দিয়েছিলাম। কুরিচান আমাকে বলেছিল তুমি যখন তার হয়ে যাবে তখন সে তোমাকে সবকিছু খুলে বলবে, কিন্তু তুমি তার হওয়ার পরে সে একেবারে পোল্টি খেয়ে যায় আর কখনোই কিছু বলেনি। তোমার হাজবেন্ড ইউশি হয়তোবা জেল থেকে বের হয়ে সোজা তোমার কাছে গিয়েছিল, কিন্তু তোমাকে খুঁজে পায়নি। নয়তোবা জেল থেকে বের হওয়ার আগেই হয়তোবা সে মারা গেছে, আর তুমি রয়েছ কুরিচানের কাছে। এটাই আসলে তোমার ডেস্টিনি। তোমার আসলে যাবজ্জীবন জেল হয়েছে কুরিচানের জেলে। কথাগুলো শুনে থমকে গিয়েছিল মালাথি। মোহন সেখান থেকে চলে যায়। এদিকে তারা 3 জন গভীর জঙ্গলে অনেকটা হাঁটার পরেও কুরিচানের কোনো হদিস পায়নি, যার ফলে তার একেবারেই ক্লান্ত হয়ে যায়। পানির পিপাসা পায়, কিন্তু তাদের কাছে থাকা পানিও শেষ হয়ে যায়। পাশেই তারা একটা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছিল। তখনই পীয়ূষ তার কাছে থাকা পানির বোতলটা তাদেরকে দিয়ে খালি বোতলটা নিয়ে চলে যায় ঝর্ণার কাছে পানি নিয়ে আসার জন্য। এদিকে রবিশঙ্কর মালাথিকে জিজ্ঞেস করে মোহন চলে যাওয়ার কতদিন পরে কুরিচান বাড়ি এসেছিল। মালাথি বলে 1 সপ্তাহ পরে। রবিশঙ্কর বলে, সেই দিন কি কুরিচান কিছু বলেছিল? মালাথি বলে, না, সে তার জিনিসপত্র আর কাপড় চোপড় নিয়ে চলে গিয়েছিল। পাপাচান কুরিচানের সেই গুহার ব্যাপারেও বলে যেখানে সে লুকিয়েছিল। মালাথি বলে সে ওই ব্যাপারে শুনেছে, কিন্তু তার কোনো আইডিয়া নেই এটা কোথায়। ঠিক তখনই দেখানো হয় 1 সপ্তাহ পরে যখন কুরিচান এসেছিল তখন মালাথি তাকে জিজ্ঞেস করেছিল যে ইউশির সাথে সে এটা কেন করেছে। কথাটা শুনে থমকে গিয়েছিল কুরিচান। কুরিচান বলে, আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। যা করেছি তোমাকে পাওয়ার জন্যই করেছি। আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আর এখন এসব কথা বলে কি লাভ? মালাথিও হেসে বলে, ঠিকই বলেছ, এখন এসব কথা বলে কি বা লাভ? কুরিচান বলে, আমি কয়েকদিনের জন্য আত্মগোপনে চলে যাচ্ছি, ফিরে এসে তোমার সাথে এ বিষয় নিয়ে কথা বলবো। সেই দিনই সেই সময়ে ব্যাগপত্র নিয়ে বের হয়ে গিয়েছিল কুরিচান। পাপাচান এবং রবিশঙ্কর বলে, আপনার এখানে একা থাকা ঠিক নয়, যে কোনো বিপদ হতে পারে। মালাথি বলে, কই, আমি তো এখানে একা থাকি না। তখনই রবিশঙ্কর বলে, পীয়ূষ নামের যে ছেলেটা আপনার সাথে এখানে থাকে
তার পরিচয় মিথ্যে, সে আসলে অন্য কোনো উদ্দেশ্য এখানে এসেছে। কথাটা শুনে আবারও অবাক হয়ে যায় মালাথি। রবিশঙ্কর বলে, কুরিচানের যেসব শত্রুরা ছিল তারা এক এক জায়গায় এক একভাবে মারা গেছে। মোহন যেমন পাহাড় থেকে পড়ে মারা গেছে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কেউ বা অন্য কোনোভাবে। আমার নিজের গাড়িও ব্রেক ফেল করা হয়েছিল। আমার সন্দেহ হচ্ছে এই সব কিছুর পেছনে পিয়ুষেরই হাত রয়েছে। হয়তোবা কুরিচানি তাকে দিয়ে এসব করাচ্ছে। আর 5 বছর আগে যে খুনের কেসের জন্য কুরিচান গায়েব হয়েছিল, তখন তার সাথে একটা ইয়াং ছেলে ছিল, মানিকান। এই পিয়ুষই হচ্ছে সেই মানিকান, যে সেই সময় থেকে এখন পর্যন্ত কুরিচানের বডিগার্ড হিসেবে কাজ করছে। এদিকে কিছুক্ষণ পরেই পিয়ুষ ওরফে মানিকান সেখানে চলে আসে। সে দেখতে পায় দুজনেই তার দেয়া পানি খেয়ে মরে পড়ে রয়েছে। আসলে মানিকান সে পানিতে বিষ মিশিয়ে দিয়েছিল। মানিকান এটা দেখার পরে খুশি হয়ে যায়, আর এরপরে রাজুর ডেড বডিটা গাছের সাথে বাঁধতে শুরু করে। ঠিক তখনই সোমান হাসতে শুরু করে, একটু পরে রাজুও। আসলে সোমান এবং রাজু দুজনেই হচ্ছে ছদ্মবেশী পুলিশ অফিসার। তারা কুরিচানকে ধরার জন্য এই অপারেশনটা চালিয়েছিল, আর তারা আগে থেকেই মানিকানকে সন্দেহ করছে যে পিয়ুষ সেজেছিল। আর এই জন্যই যখন মানিকান তাদের পানির বোতল দিয়ে চলে যায়, তখন তারা এই নাটকটা করার অভিনয় করে, যাতে তারা মানিকানের আসল রূপটা সামনে নিয়ে আসতে পারে। আর মানিকান সেই ফাঁদে পা দিয়েছিল। আসলে কুরিচানকে যারা খুঁজতে আসে বা মারতে আসে, মানিকান পিয়ুষ সেজে ছদ্মবেশে তাদের সাথে মিশে যায় এবং তাদেরকে মেরে ফেলে। সোমান আর রাজুকেও সে এখানে নিয়ে এসেছিল মেরে ফেলার জন্যই। এদিকে রবিশঙ্কর মালাথিকে বলে, কুরিচান যেমন কুকুরদের ট্রেন করাতো, হয়তোবা সে মানিকানকেও ছোটবেলা থেকে সেভাবেই ট্রেন করিয়েছে, যার ফলে সে তার অন্ধ ভক্তের মতো কাজ করে। যখনই মানিকান এখানে আসবে, আপনি অভিনয় করবেন যেন আপনি কিছুই জানেন না, আর আপনি চেষ্টা করবেন কুরিচান কোথায় আছে সেটা ওর মুখ থেকে বের করানোর জন্য। মানিকান বুঝতে পারে সে ফাঁদে পড়েছে, তাই সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে সোমান রাজুর হাতে একটা চাকু দিয়ে সে চলে যায় মানিকানের পেছনে তাকে ধরার জন্য। কিন্তু মানিকান ছিল খুবই চালাক, আর জঙ্গলটাকেও সে খুব ভালো করে চিনত। এজন্য খুবই কৌশলে সে একের পর এক সোমানের উপরে হামলা চালিয়ে যায়। সোমানও কম ছিল না, সেও মানিকানকে মারধর করতে থাকে। কিন্তু একটা সময় মানিকান সোমানকে সেখানেই মেরে ফেলে, আর সেখানে ফেলে রেখে সে চিৎকার করতে থাকে খুশিতে। কিছুক্ষণ পরে রাজু সেখানে চলে আসে, আর সোমানকে এই অবস্থায় দেখে সে আরও বেশি সতর্ক হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় তার জন্য ফাঁদ পেতে রেখেছিল মানিকান। এরপরে তারা দুজন লড়াই করতে থাকে, আর একটা সময় হাঁপিয়ে যায়। রাজুকে একটা গাছের পাশেই দাঁড় করিয়ে রেখে মানিকান কথা বলতে থাকে। কিছুক্ষণ পরেই মানিকান বলে, তোমার ঘাড়ের পেছনে দেখো ওটা কি? রাজু দেখতে পায় সেটা ছিল একটা সাপ, আর যে তাকে অলরেডি ছোবল মেরেছে। আসলে মানিকান ইচ্ছে করেই তাকে কথার জালে ফাঁসিয়ে রাখছিল, যাতে সেই সাপ তাকে ছোবল দিতে পারে। মানিকান বলে, 20 সেকেন্ডের মধ্যে তোমার পুরো বডিতে বিষ ছড়িয়ে পড়বে, তুমি ধীরে ধীরে মারা যাবে। রাজু তার কাছে সাহায্য চায়, কিন্তু মানিকান কিছুই বলে না। এরপরে মানিকান তার ছোটবেলার ঘটনা বলে। সে এবং তার বাবা মা পুজো দিতে এসেছিল। তারা একটা লজে উঠেছিল। তার বাবা তাকে পুজো দিতে নিয়ে গিয়েছিল, আর মন্দিরের এক পাশে তাকে দাঁড় করিয়ে চকলেট কিনে দিয়েছিল। আর এরপরেই তারা আবারও সেই লজে ফিরে এসেছিল, আর তারা শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরেছিল। আর এরপরেই একটা বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে তার বাবা মা ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। আসলে তার বাবা মা অনেক বড় বিপদে পড়ে গিয়েছিল, যার ফলে তাদের সুইসাইড করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আর এই জন্যই তারা মানিকানকে এখানে নিয়ে আসার পরে মন্দিরে ফেলে দিয়ে তারা নিজেরাই বোম বিস্ফোরণ করে সুইসাইড করে। এই দৃশ্যটা দেখার পরে মানিকান বুঝতে পেরেছিল সমাজের কিছু মানুষের জন্যই তার বাবা মা এইসব সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। মানিকান বলে, সেই দিন থেকে মানুষের উপর থেকে আমার দয়া মায়া উঠে গেছে। এরপরেই রাজুকে সেখানে ফেলে রেখে মানিকান চলে আসে। এদিকে রবিশঙ্কর এবং পাপাচান তারা ফিরে আসছিল। রবিশঙ্কর বলে, মালাথির সাথে আমাদের আরো আগে দেখা করা দরকার ছিল, তাহলে কুরিচানের ব্যাপারে যেসব জানলাম সেটা আরো আগে জানতে পারতাম। কিন্তু হঠাৎ করেই তার কিছু একটা মনে পড়ে, আর এরপরেই সে গাড়িটা ঘুরিয়ে ফেলে। রবিশঙ্কর পাপাচানকে বলে, তোমার কি মনে হয় এত গভীর ঘন জঙ্গলে, যেখানে কোনো মানুষের উপস্থিতি নেই, একটা মানুষ এত বছর এই জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকতে পারে? সত্যি কি এই বনের এমন কোনো গুহাতে এখনো সে আছে? এদিকে মানিকান ব্যাগ নিয়ে আবারও মালতীর বাসায় ফিরে আসে। মালতী বলে, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? মানিকান বলে, আমার একা লাগছিল। এরপরেই দেখা যায় মালতী সেখানে বসে দূরবীন দিয়ে পাহাড়ের দৃশ্য দেখছিল। মালতী মানিকান ওরফে পিয়ুষকে বলে, কুরিচান সবসময় বলতো সে এত এত কুকুরকে ট্রেন করালেও পারফেক্ট কোনো কুকুর এখন পর্যন্ত পায়নি। মানিকান একটু হেসে বলে, সত্যিই কি সে পায়নি? মালতী বলে, আমার মনে হয় সে খুঁজে না পেলেও তৈরি করতে পেরেছে। এই ব্যাপারে আমিও জানতাম না, যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারলাম তুমি আসলে কে।
মানিকানের মুখটা শুকিয়ে যায়। মালতী বলে তার ছেলেরও তার প্রতি এতটা কৃতজ্ঞ নয়। এরপরে সে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসে থাকতে শুরু করলে? মানিকান বলে, আমি যেটা করতে এসেছি যতক্ষণ না পর্যন্ত শেষ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো। এদিকে রবিশঙ্কর পাপাচানকে বলে, আমরা আসলে সেখানে খুঁজতে গিয়েছিলাম পীয়ূষকে আর কুড়িচান কোথায় আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর সেখানেই রয়েছে। তুমি কি বুঝতে পেরেছিলে? মালতী মানিকানকে বলে, তুমি কি আমাকে কিছু করবে? মানিকান বলে, যতক্ষণ না পর্যন্ত কোনো কারণ খুঁজে পাবো। মালতী বলে, যদি কারণ খুঁজে পাও? তখনই মানিকান হেসে বলে, আসলে কিছু কিছু কুকুরের মাস্টার সবসময় একজনই হয়, অর্থাৎ কুড়িচানকে বাঁচানোর জন্য প্রয়োজনে সে মালতীকেও মেরে ফেলতে পারে। মালতী হাসে। এদিকে রবিশঙ্কর পাপাচানকে বলে, তুমি কি একটা জিনিস খেয়াল করেছ? কুকুরগুলো মালতীর কতটা বাধ্য? পীয়ূষও বলেছিল যেদিন সে প্রথম এসেছিল মালতীই তাকে কুকুরগুলোকে সরিয়ে নিচে নামতে সাহায্য করেছিল। আজকেও সেটাই হলো। মালতীর এক ইশারায় সেই কুকুরগুলো আমাদের সামনে থেকে সরে গিয়েছিল। এদিকে মালতীর হাসি দেখে মানিকানের সন্দেহ হতে থাকে। অন্যদিকে রবিশঙ্কর পাপাচানকে বলে, তোমার কথা মতো হয়তো কুড়িচান কিছুদিনের জন্য পাহাড়ের গুহায় গিয়েছিল লুকিয়ে থাকার জন্য, আর সাথে করে নিয়ে গিয়েছিল তার কুকুরগুলো। কিন্তু সেই কুকুরগুলো হয়তোবা তার কন্ট্রোলে সেই সময় ছিল না। আসলে সেই কুকুরগুলো ছোট থেকেই মালতীর সাথে থাকতে থাকতে মালতী তাদের নিজের মতো করে ট্রেন করেছিল, কিন্তু কুড়িচান ভাবত সেই কুকুরগুলো তার বশে রয়েছে, কিন্তু সেই কুকুরগুলোর আসল মাস্টার হচ্ছে মালতী। মানিকানও এই পুরো বিষয়টা বুঝতে পারে যে কুড়িচান আর কোনোদিন ফিরে আসবে না, কারণ মালতী অনেক সন্তর্পণে তাকে মেরে ফেলেছে, তার জীবনটা এভাবে নষ্ট করে দেওয়ার জন্য প্রতিশোধ নিয়েছে। তখনই মানিকানও নিজের মাস্টারের প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাগ থেকে ছুরি বের করে মালতীকে মারতে যাবে। ঠিক তখনই দেখতে পায় সেই কুকুরগুলো মানিকানের দিকে দেখছে, অর্থাৎ মানিকান যদি মালতীকে একটি ফুলের আচরও করে সেই কুকুরগুলো মানিকানকে শেষ করে ফেলবে সেখানে। এই সব কিছু দেখে মানিকান হতবাক হয়ে যায়, আর এরপরেই মালতীর পুরো প্ল্যানটার সামনে চলে আসে। আসলে মালতী যেদিন জানতে পেরেছিল যে কুড়িচান এবং মোহন মিলে তার আগের হাজব্যান্ড ইয়োশিকে জেলে পাঠিয়ে দিয়েছে এবং তাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে, এমনকি ইয়োশির সাথে কি হয়েছে সেটাও তারা জানে না, তখন মালতী একেবারেই ভেঙে পড়েছিল এবং প্রতিশোধ নেয়ার জন্যই তার পোষা সেই কুকুরগুলো দিয়েই কুড়িচান যখন সেই জঙ্গলে লুকাতে গিয়েছিল তাকে সেখানেই মেরে ফেলে। আর এরপরে মোহন যখন আবারও ফিরে এসেছিল ৮ মাস আগে, তখন মালতীর অর্ডারেই সে কুকুরগুলো মোহনের উপরে হামলা করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। আর মানিকান এত বছর কুড়িচানকে জীবিত ভেবে তার সব শত্রুদের একে একে মেরে ফেলছে, কারণ ছোটবেলা থেকে কুড়িচান তাকে লালন পালন করে বড় করে তুলেছে, একটা বিশ্বস্ত কুকুরের মতোই তাকে ট্রেন দিয়েছে। অন্যদিকে এই মুভির সবথেকে অস্পষ্ট দিকটা হচ্ছে রবিশঙ্করের সাথে কুড়িচানের কি শত্রুতা। হয়তোবা পালভিউ কেসে যে লোকটাকে মেরে ফেলা হয়েছে সেই রবিশঙ্করের কোনো আত্মীয় বা ঘনিষ্ঠজন, এই জন্য রবিশঙ্কর তার হত্যার বদলা নেয়ার জন্যই ফিরে এসেছে, নয়তোবা এটা ছিল পুলিশের গোপন কোনো মিশন। আর এখানেই ভিন্ন ধরনের এই সাসপেন্স মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।